হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের সাথে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। আগের পর্বে যতটা পড়েছি তারপর থেকে আমি পড়ছি। হৃদয় স্নেহের আধার হাওয়াতে অপর সকলের প্রতি স্নেহের আধিক্য জন্মিল। বিরক্তি জনকের প্রতি বিরাগের লাঘব হইল, মনুষ্যমাত্র প্রেমের পাত্র হইল। পৃথিবী সৎকর্মের জন্য মাত্র শ্রেষ্ঠা বোধ হইতে লাগিল, সকল সংসার সুন্দর বোধ হইতে লাগিল। প্রণয় এইরূপ, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূর্ণকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোময় করে। আর কপালকুণ্ডলা তাহার কি ভাব, চলো পাঠক তাহাদের দর্শন করি। সকলেই অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রামে মহা সমৃদ্ধিশালী নগর ছিল। এককালে জবদ্বীপ হইতে রোমক পর্যন্ত সর্বদেশের বণিকেরা বাণিজ্যেতে এই মহানগরীতে মিলিত হইত। কিন্তু বঙ্গীয় দশম একাদশ শতাব্দীতে সপ্তগ্রামের প্রাচীন সমৃদ্ধি লাঘব জন্মিয়াছিল। ইহার প্রধান কারণ এই যে তন্নগড়ের প্রান্তভাগ প্রক্ষালিত করিয়া যে স্রোতস্রোতী সকল আর নগরী পর্যন্ত আসিতে পারিত না। এই কারণে বাণিজ্য বাহুল্য ক্রমে ক্রমে লুপ্ত হইতে গেল। বঙ্গীয় একাদশ শতাব্দীর হুগলির নতুন সৌষ্ঠবে তাহার প্রতিযোগী হইয়া উঠিয়াছিল। তথায় পর্তুগিজরা বাণিজ্য আরম্ভ করিয়া সপ্তগ্রামের ধনলক্ষ্মীকে আকর্ষিত করিয়াছিলেন, কিন্তু তখনও সপ্তগ্রাম একেবারে হতশ্রী হয় নাই। তথায় এই পর্যন্ত ফৌজদার প্রভৃতি প্রধান রাজপুরুষদিগকে বাস ছিল, কিন্তু নগরীর অনেকাংশ শ্রীভ্রষ্ট বা বসতিহীন হইয়া পল্লীগ্রামের আকার ধারণ করিয়াছিল। সপ্তগ্রামে এক নির্জন উপনগরিক ভাগে নবকুমারের বাস। এক্ষণে সপ্তগ্রামের ভগ্নদশায় তথায় প্রায় মনুষ্য সমাগম ছিল না। রাজপথ সকাল লতাগুল্ম আদি পরিপূরিত হইয়াছিল। নবকুমার বাটির পশ্চাতে এক বিস্তৃত নিবিড় বন। বাটির সম্মুখে প্রায় কোষাধ্যক্ষ দূরে একটি ক্ষুদ্র খাল বহিত। সেই খাল একটি ক্ষুদ্র প্রান্তর বেষ্টন করিয়া গৃহের পশ্চাৎভাগগ্রস্ত বনমধ্যে প্রবেশ করিয়াছিল। গৃহটি ইষ্ট রচিত। দেশকাল বিবেচনা করিলে তাকে নিতান্ত সামান্য গৃহ বলা যাইতে পারিত না। দোতলা বটে, কিন্তু ভয়ানক উচ্চ নহে। এখন একতলা সেরূপ উচ্চতা অনেকে দেখা যায়। এই গৃহে ছাদের ওপরে দুইটি নবীন বয়সী স্ত্রীলোক দাঁড়াইয়া চতুর্দিক অবলোকন করিতেছিলেন। সন্ধ্যাকাল উপস্থিত। চতুর্দিকে যাহা দেখা যাইতেছিল তা লোচনরঞ্জন বটেন। নিকটে একদিকে নিবিড় বন, তন্মধ্যে অসংখ্য পক্ষী কলরব করিতেছে। অন্যদিকে ক্ষুদ্র খাল রূপার সুতার ন্যায় পড়িয়া রহিয়াছে। দূরে মহানগরের অসংখ্য সৌধমালা নববসন্ত পবন স্পর্শলোলুপ নাগরিকগণ পরিপরিত হইয়া শোভা পাইতেছে। অন্যদিকে অনেক দূরে নৌকাভরণ ভাগীরথীর বিশাল বক্ষে সন্ধ্যা তিমির ক্ষণে ক্ষণে গাঢ় হইতেছে। যে নবীনোদয় প্রাসাদপুরী দাঁড়িয়াছিল, তন্মধ্যে একজন চন্দ্ররশ্মি বর্ণাভা অবিন্যস্ত কেশভার মধ্যে প্রায় অবলুপ্ত লুকাইয়া অপরা কৃষ্ণাঙ্গী। তিনি সম্মুখে সরসী, তাহার ক্ষুদ্র দেহ মুখখানি ক্ষুদ্র, তার উপরার্ধে চারিদিক দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কুঞ্চিত কুন্তলদাম বেরিয়া পড়িতেছে, যেন নীলোৎপল দলরাজি উৎপল মধ্যে ঘিরিয়া রাখিয়াছে। নলযুগল বিস্ফারিত, কেবল শ্বেতবর্ণ সফরী সদৃশ অঙ্গুলিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সঙ্গিনীর কেশতরঙ্গ মধ্যে ন্যস্ত হইয়াছে। পাঠক মহাশয় বুঝিয়াছিলেন চন্দ্ররশ্মিবন শোভিনী কপালকুণ্ডলা তাহাকে বলিয়া দেয়। কৃষ্ণাঙ্গী তাহার নন্দা শ্যামসুন্দরী। শ্যামাসুন্দরী ভাতৃজায়াকে কখনো বউ, কখনো আদর করিয়া বোন, কখনো মৃণ সম্বোধন করিতেছিলেন। কপালকুণ্ডলার নামটি বিকট বলিয়া গৃহস্থেরা তার নাম মৃন্ময়ী রাখিয়াছিলেন। এই জন্য মৃণ সম্বোধন আবার কখনো কখনোই মৃন্ময়ী বলিবে। শ্যামসুন্দরীর একটি শৈশবভাস্য কবিতা বলিতেছিলেন, যথা: শ্যামসুন্দরীর দুই
করে মৃন্ময়ী কেশতরঙ্গ মালা তুলিয়া কহিলেন, তোমার এই চুলের রাশি কি বাঁধিবে না? মৃন্ময়ী কেবল ঈষৎ হাসিয়া শ্যামাসুন্দরীর হাত হইতে কেশগুলি টানিয়া লইলেন। শ্যামসুন্দরী আবার কহিলেন, ভালো, আমার সাতটি পোড়া। একবার আমার গৃহস্থের মেয়ের মতো সাজো, কতদিন যোগিনী থাকিবে? মৃন্ময়ী, যখন ব্রাহ্মণ সন্তানের সহিত সাক্ষাৎ হয় নাই তখনও আমি যোগিনীই ছিলাম। শ্যামসুন্দরী, এখন আর থাকিতে পারিবে না। মৃন্ময়ী, কেন থাকিব না? শ্যামসুন্দরী, কেন দেখিবে যোগভঙ্গিব পরশপাথর কাহাকে বলে জানো? মৃন্ময়ী কহিলেন, না। শ্যামসুন্দরী, পরশপাথরের স্পর্শে রাঙ্গাও শোনা হয়। মৃন্ময়ী, তাতে কি? শ্যামসুন্দরী, মেয়ে মানুষের পরশপাথর আছে। মৃন্ময়ী, সে কি? শ্যামসুন্দরী, পুরুষের বাতাসে যোগিনী ও গৃহিণী হইয়া যায়। তুই সেই পাথর ছুঁয়েছিস, দেখিবি। মৃন্ময়ী কহিলেন, ভালো, বুঝিলাম, পরশ পাথর যে ছুঁয়েছি সোনা হলে। চুল বাঁধিলাম, ভালো কাপড় পরিলাম, খোপায় ফুল দিলাম, কাকালে চন্দ্রহার পরিলাম, কানে দুল দুলিল চন্দন, কুমকুম ছোঁয়া, পান সোনার পুত্তলি পর্যন্ত হইল। মনে করো সকল হইল, তা হইলেই বা কি সুখ? শ্যামচন্দ্র, বল দেখি, ফুলটি ফুটিলে কি সুখ? মৃন্ময়ী, লোকে দেখে সুখ, ফুলের কি? শ্যামসুন্দরীর মুখখান্তি গম্ভীর হইল। প্রভাত বাতাহ নীলোৎপলবৎ বিস্ফারিত চোখে ঈষৎ দুলিল। বলিলেন, ফুলের কি? তাতে বলিতে পারি না, কখনো ফুল ফুটি নাই, কিন্তু যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত। শ্যামা কুলীন পত্নী, আমারও এই অবকাশ পাঠক মহাশয়কে বলিয়া রাখি যে ফুলের ফুটিয়াই সুখ, পুষ্পরস পুষ্পগন্ধ বিতরণী তার সুখ। আদান প্রদানই পৃথিবীর সুখের মূল, তৃতীয় মূল নাই। মৃন্ময়ী, বনমধ্যে থাকিয়া এ কথা কখনো হৃদয়ঙ্গম করিতে পারি নাই, অতএব কথার কোনো উত্তর দিলেন না। শ্যামসুন্দরী তাতে নীরব দেখিয়া কহিলেন, আচ্ছা, তাই যদি না হয় তবে শুনি দেখি তোমার সুখ কি? মৃন্ময়ী কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, বলিতে পারি না। বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। শ্যামসুন্দরী কিন্তু কিছু বিস্মিত হইলেন। তাহাদিগের যত্নে সে মৃন্ময়ী উপকৃতা হয় নাই, ইহাতে কিঞ্চিৎ ক্ষুব্ধ হইলেন, কিন্তু রুষ্ট হইলেন। কহিলেন, এখন ফিরিয়া যাইবার উপায়? মৃন্ময়ী, উপায় নাই। শ্যামসুন্দরী, তবে কি করিবে? মৃন্ময়ী, আধিকারিক করিতেন, যথা নিযুক্ত হস্মি তথা করোমি। শ্যামসুন্দরীর মুখে কাপড় দিয়া হাসিয়া কহিলেন, জি আজ্ঞা। ভট্টাচার্য মহাশয়, কি হইল? মৃন্ময়ী নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, যাহা বিধাতা করাইবেন তাহাই করিব, যাহা কপালে আছে তাহাই ঘটিবে। শ্যামসুন্দরী, কেন? কপালে আর কি আছে? কপাল সুখ আছে, তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? মৃন্ময়ী কহিলেন, শোনো, যেদিন স্বামীর সহিত যাত্রা করি, যাত্রাকালে আমি ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গেলাম। আমি মায়ের পাদপদ্মে ত্রিপত্র না দিয়া কোন কর্মে করিতাম না। যদি কর্মে শুভ হইবার হইত তবে মা ত্রিপত্র ধারণ করিতেন, যদি অমঙ্গল ঘটিবার সম্ভাবনা থাকিত তবে ত্রিপত্র পড়িয়া যাইত। অপরিচিত ব্যক্তির সহিত অজ্ঞাত দেশে আসিতা সংকট হইতে লাগিল। ভালো মন্দ জানিতে মায়ের কাছে গেলাম, ত্রিপত্র মা ধারণ করিলেন না, অতএব কপালে কি আছে জানি না। মৃন্ময়ী নীরব হইলেন। শ্যামসুন্দরী শিহরিয়া উঠিলেন। যখন নবকুমার কপালকুণ্ডলকে লইয়া চটি হইতে যাত্রা করিলেন তখন মতিবিবি পথান্তরে বদ্ধ মানাভিমুখ যাত্রা করিলেন। যতক্ষণে মতিবিবি পথবাহন করিলেন ততক্ষণ আমরা তাহার পূর্ববৃত্তান্ত কিছু বলি। মতির চরিত্র মহাদোষ কুলসিত, মহৎগুণে শোভিত। এরূপ চরিত্রের বিস্তারিত বৃত্তান্ত পাঠক মহাশয় অসন্তুষ্ট হইবেন না। যখন ইহার পিতা মোহাম্মদীয় ধর্মাবলম্বন করিলেন তখন ইহার হিন্দু নাম পরিবর্তিত হইয়া লুৎফুন্নিসা নাম হইল। মতিবিবির কোন কালে ইহার নাম নহে, তবে কখনো কখনো ছদ্মবেশে দেশ বিদেশে ভ্রমণকালে ওই নাম গ্রহণ করিতেন। ইহার পিতা ঢাকা আসিয়া রাজকার্যে নিযুক্ত হইলেন, কিন্তু তথায় অনেক নিজ দেশীয় লোকের সমাগম দেশীয় সমাজে সমাজচ্যুত হইয়া সকলের থাকিতে ভালো লাগে না। অতএব তিনি কিছুদিন সুবাদারের নিকট প্রতিপত্তি লাভ করিয়া তাহার অনেকগুলো উমরাহের নিকট পত্র সংগ্রহপূর্বক সপরিবারে আগ্রায় আসিলেন। আকবর শাহের নিকট কাহারও গুণ অবধিত থাকিত না।
শীঘ্রই তিনি ইহার গুণ গ্রহণ করিলেন। লুৎফুন্নিসার পিতা শীঘ্রই উচ্চপদস্থ হইয়া আগ্রায় প্রধান উমরাওগণের গণ্য হইলেন। এদিকে লুৎফুন্নিসা ক্রমে বয়ঃপ্রাপ্ত হইয়া লাগিলেন। আগ্রায় আসিয়া তিনি পার্শ্বিক সংস্কৃত, নৃত্য, গীত, রসবাদক ইত্যাদি সুশিক্ষিত হইলেন। রাজধানীর অসংখ্য রূপবতী গুণবতী দিগের মধ্যে অগ্রগণ্য হইতে লাগিলেন। দুর্ভাগ্যবশত বিদ্যা সম্বন্ধে তার যা সদৃশ শিক্ষা হইয়াছিল, নীতি সম্বন্ধে তার কিছুই নাই। লুৎফুন্নিসার বয়স পূর্ণ হইলে প্রকাশ পাইতে লাগিল যে তার মনোবৃত্তি সকল দুর্গম বেগবতী, ইন্দ্রিয় দমনের কিছুমাত্র ক্ষমতা নাই, ইচ্ছাও নাই। সৎসমতে সম্মান প্রবৃত্তি, এই কার্য সৎ, এই কার্য অসৎ, এমন বিচার করিয়া তিনি কোনো কর্মে প্রবৃত্ত হইতেন না। যাহা ভালো লাগিত তাহাই করিতেন। যখন সৎকর্মে অর্থকরণ সুখী হইতেন, তখন অকস্মাৎ করিতেন, অসৎকর্ম করিতেন। যৌবনকালে মনোবৃত্তি দুর্গম হইলে যে সকল দোষ জন্মিল, তাহা লুৎফুন্নিসার সম্বন্ধে জন্মিল। তাহার পূর্ব স্বামী বর্তমান উমরাহের কেহ তাকে বিবাহ করিতে সম্মত হইলেন না। তিনি বড় বিবাহের অনুরাগিণী হইলেন না। মনে মনে ভাবিলেন, কুসুমে কুসুমে বিহারিণী ভ্রমরের পক্ষচ্ছেদ কেন করাইব। প্রথম কানাকানি শেষে কালিমাময় কলঙ্ক রটিল। তাহার পিতা বিরক্তি হইয়া তার আপন গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। লুৎফুন্নিসা গোপনে যাহাদিগকে কৃপা বিতরণ করিলেন, তন্মধ্যে যুবরাজ সেলিম একজন। উমরাহের কুলহ কলঙ্ক জন্মাইল, পাছে আপনার অপক্ষপাতী পিতার কপালনলে পড়িতে হয়, এই আশঙ্কায় সেলিম এই পর্যন্ত লুৎফুন্নিসার আপন অবরোধবাসিনী করিতে পারেন নাই। এক্ষণে সুযোগ পাইলে রাজপুত মানসিংহের ভগিনী যুবরাজের প্রধানা মহিষী ছিলেন। যুবরাজ লুৎফুন্নিসা তার প্রধান সহচারিণী করিলেন। লুৎফুন্নিসা প্রকাশ্যে বেগমের সুখী, পরোক্ষ যুবরাজের অনুগ্রহ ভাগিনী হইলেন। লুৎফুন্নিসার ন্যায় বুদ্ধিমতী মহিলা যে অল্পদিনেই রাজকুমারের হৃদয়ের অধিকার করিবেন, ইহা সহজেই উপলব্ধি হইতে পারিল। সেলিমের চিত্তে তাহার প্রভুত্ব এরূপ প্রতিযোগী শূন্য হইয়া উঠিল যে লুৎফুন্নিসা উপযুক্ত সময় তাহার পাটরানী হইবেন, তাহার স্থির প্রতিজ্ঞা হইল। কেবল লুৎফুন্নিসার স্থির প্রতিজ্ঞা হইলে এমন নহে, রাজপুরবাসী সকলেই উহা সম্ভব বোধ হইল। এইরূপ আশায় সম্পন্নে লুৎফুন্নিসার জীবন বাহিত করিতেছিলেন। এমন সময় নিদ্রাভঙ্গ হইল। আকবর শাহের কোষাধ্যক্ষ খাজা আয়েশের কন্যা মেহেরুন্নিসার যৌবনকুলে প্রধানা সুন্দরী একদিন কোষাধ্যক্ষ রাজকুমার সেলিম ও অন্যান্য প্রধান ব্যক্তিকে নিমন্ত্রণ করিয়া গৃহে আনিলেন। সেই দিন মেহেরুন্নিসার সহিত সেলিমের সাক্ষাৎ হইল এবং সেদিন সেলিম মেহেরুন্নিসার নিকট চিত্ত রাখিয়া গেলেন। তাহার পর যা ঘটেছিল তাহা ইতিহাস পাঠক মাত্রই অবগত আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।